আগের দিন এই গ্রো ব্যাগটার মধ্যে লতা পাতা ভর্তি করেছিলাম, তার উপরে একটা কাগজ পেতে আর তার উপরে কিছুটা মাটি দিয়ে কাটোয়ারাটার বীজ বসিয়েছিলাম। তো তারপরে লাগাতার বৃষ্টি কয়েকদিন ধরে, আর তারপরে আমি কি করেছিলাম, এর মধ্যে কিছু বাজার থেকে যে ধনে পাতার গাছ ধনে পাতা আসে তার গোড়াগুলো দেখুন আমি এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো যদি ধনে পাতার গাছ এখান থেকে একটা দুটো হয়েও যায় তাহলেও কোনো ভীষণই ভালো হবে, আর যদি নাও হয় তাহলে কি হবে, এইগুলো কিন্তু এখানে পচে পচে এখানে একটা সার তৈরি হবে। তো যেহেতু কাটোয়াটাটার বীজগুলো বসানোর পরে বেশ বৃষ্টি হয়েছে, তো আজকে আমি আবার কিছুটা বীজ দিয়ে আর উপর থেকে একটু মাটি দিয়ে দিলাম। এতে কী হবে কি, আগের বীজগুলো যদি কোনো কারণে নষ্টও হয়ে যায় তাহলে এই বীজগুলো অন্তত চারা বেরোবে। তো এরকমভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে, এবং যাতে জায়গাটা নষ্ট না হয়। অনেক সময় কি হয় কি, আমরা গাছ বসাই, বীজ বসাই, তারপরে লাগাতার বৃষ্টি হয় আর তারপরে কিন্তু সেই চারাগুলো নষ্ট হয়ে যায় বা বীজগুলো পচে যায়। তো সেই জন্য আমি কিন্তু এরকম করতে থাকি। আর আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ছাদ বাগানে হাইব্রিড ভ্যারাইটির গোলাপ গাছের কাটিং থেকে যে চারা তৈরি করা যায় সেটা দেখাবো। তার আগে আরও কিছু কাটিং থেকে যে চারা তৈরি করেছি সেগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে রোজমেরি প্লান্ট, যার কিন্তু এই পাতাগুলো চায়ে বা বিভিন্ন খাবারে কিন্তু ব্যবহার করা হয়। এই দেখুন, এগুলো আমি কাটিং করে বসিয়েছি, সাথে চন্দ্রমল্লিকা আছে, এটার মধ্যেও বসিয়েছি। আমি 3-4টে কাটিং বসিয়েছি কারণ এই বর্ষার সময় না অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। পুরনো পার্মানেন্ট গাছগুলো কিন্তু এই বৃষ্টির সময় কিন্তু যখন টানা বৃষ্টি হয়, কোনো কারণে টবের নিচে রুট বাউন্ড হয়ে যায় বা শিকড়ে ভর্তি হয়ে যায়, তারপরে গাছের গোড়ায় লাগাতার কয়েকদিন ধরে জল জমে থাকলেই কিন্তু হঠাৎ করে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি কি করি, যে সমস্ত পার্মানেন্ট গাছগুলো আছে থাকা সত্ত্বেও কিন্তু আমি কাটিং সবসময় বসাতে থাকি। আর এই যে এখানে যে আগের দিন চন্দ্রমল্লিকার গাছগুলো বসিয়েছিলাম কাটিংগুলো, তার মধ্যে দেখছি একটা কাটিং নষ্ট হয়ে গেছে, কারণ এই সাইডটা একটু জল জমেছিল সেই কারণে। বাকি প্রত্যেকটা কাটিং দেখুন কি সুন্দরভাবে কিন্তু গ্রো হচ্ছে, টানা কিন্তু বৃষ্টি হচ্ছে প্রতিদিন, তার সত্ত্বেও কিন্তু গাছগুলো ভালো আছে। আর এখানে একটা কাটিং বসিয়েছিলাম, সেটাও দেখছি বেশ অনেক দিন ধরে ঠিকঠাক আছে। তো একটু এই সময় যদি আমরা যে কাটিং বসাবো না তার মধ্যে যেন একটু বালির ভাগটা একটু বেশি থাকে, তাহলে কিন্তু কাটিংগুলো খুব সহজে বেঁচে যায়। এখানে রয়েছে ফার্স্ট লাভের গাছ, তার একটা কাটিং বসিয়েছিলাম দেখুন গোড়ায়। তো কালকে আমি আবার একটা কাটিং একটা ঠিকঠাক ভালো জায়গায় বসিয়েছি, যাতে কাটিং থেকে কোনো না কোনো একটা গাছ যাতে এবারে আমার তৈরি হয়। আর এখানে দেখুন আমের আটি ফেলেছিলাম, সেখান থেকে কি সুন্দর আমের গাছ তৈরি হয়ে গেছে। তো এবার হচ্ছে দেখাবো যে গোলাপ গাছের কাটিংটা বসিয়েছিলাম দেখুন। তো সেই চারাটা আজকে আমি রিপোর্ট করব, কারণ এখন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, এই সময় রিপোর্ট করলে না গাছ সহজে কিন্তু নষ্ট হয় না, একটু শিকড়ের ছিঁড়ে গেলেও কিন্তু গাছ নষ্ট হয় না। তো এই দেখুন অনেক কষ্টে আমি এখানে অন্য গাছের শিকড় হয়তো এর মধ্যে ঢুকে গেছে, তো এত কষ্ট করে টেনে বার করলাম। আর এই হচ্ছে সেই মাদার প্ল্যান্ট, এই দেখুন হাইব্রিড গোলাপ গাছ, আর সেই গাছে কাটিং একটা বসিয়েছিলাম। আর এই যে শিকড়টা না অন্য কোনো গাছের শিকড়, ওখানে যেহেতু জাম গাছ আছে, আমার মনে হচ্ছে জাম গাছের শিকড় এই গ্রো ব্যাগটার মধ্যে দিয়ে দিয়েছে। মানে ওরা তো যেহেতু জল খাবার সবটাই খোঁজে শিকড়, তো সেই শিকড়টা এর মধ্যে চলে এসছে। তো সেটাকে যাই হোক কোনোরকম অনেক কষ্টে টেনে নিয়ে চলে এসেছি। আর এবারে আমি গাছটা রিপোর্ট করবো একটা মাটির টবে, নিচে খোলামকুচি দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে এই যে যে গ্রো ব্যাগটা আছে, এই গ্রো ব্যাগটা থেকে ছিঁড়ে আমি গাছটা এর মধ্যে বসাবো। তো মাটির সাথে সামান্য একটু নিমখোলযুক্ত ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি, বেশি খাবার দেবো না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু বৃষ্টি পড়লে খাবারটা কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে। তো যেহেতু বসাচ্ছি তাই সামান্য একটু খাবার মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই সময় কিন্তু গাছ রিপোর্টিং করলে কিন্তু আমাদেরকে হালকা একটু বেলে দোআঁশ মাটি নিতে হবে, তাহলে গাছের গোড়ায় জল জমবে না। আর যে এই বর্ষার সময় যদি আমরা কোনো গাছ রিপোর্ট করি তাহলে অবশ্যই যেন একটু ছোট গাছ হয়, মানে ছোট টব হয়। আর এই দেখুন এগুলো হচ্ছে অ্যামাজনের যে বিভিন্ন রকম পার্সেল আসে, সেই প্যাকেটগুলোতেই আমি মাটি দিয়ে ডালটা বসিয়েছিলাম। তো বেশিরভাগ সময় এইভাবেই বসাই, যে গাছ হবে না সেইভাবেই বসাই। দেখুন সেখান থেকে কি সুন্দর গাছ তৈরি হয়ে গেছে। আর শিকড়টাকে আমি বেশি টানাটানি করলাম না, কারণ ওটা আদৌ জানি না কিসের শিকড়, তবে আমার পুরো সম্পূর্ণ ধারণাই যে গোলাপ গাছের শিকড়টা নয় এটা। তো এইভাবে আলতো করে আমি বসি, আর ওপর থেকে একটু মাটি দিয়ে দেবো, দিয়ে আর অল্প একটু জল দিয়ে দেবো, বৃষ্টির জলই দেবো, কারণ ছাদ বাগানে বৃষ্টির জল অনেক ধরে রাখা আছে, সেই বৃষ্টির জলগুলো এখানে আমি ব্যবহার করব। তো গাছ রিপোর্টিং হয়ে গেল। আর ওই মাদার প্লান্ট যেটা আছে আমার কাছে গোলাপ গাছে, সেটা কিন্তু অনেক বছরের পুরনো একটি গাছ, মানে 10-12 বছরের বেশি হয়ে গেছে। তো গাছটা প্রত্যেক বছরই লাস্ট কয়েক বছর ধরে খারাপ হয়ে যায়, তারপর আবার ঠিক হয়ে যায়। তো গোলাপ গাছ কিন্তু এটাই হয়, এই বর্ষার সময় কিন্তু
গাছ যদি ঠিকমতো ড্রেন আউট না হয়, গাছের গোড়ার যদি ভেজা থাকে অনেকক্ষণ ধরে, তারপরে যেই রোদ উঠবে বা যেই শীতের সময়টা চলে আসবে তখনই কিন্তু গাছ খারাপ হয়ে যায়। আর এখানে দেখুন আগের দিন একটা অ্যাডেনিয়ামের কাটিং বসিয়েছিলাম, কুড়ি এসে গেছে। তো ডালটাই এমনিতেই কুড়ি আসছিল, সেই কাটিংটাই বসিয়েছি বলে এখানে দেখছি কুড়িটাও আস্তে আস্তে গ্রো করছে। আর গাছটা এখানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু গাছটা সাকসেস হয়ে গেছে। আর যে বেগুন একটা পাকিয়েছিলাম তার কিছু বীজ আমি ভাবছি এগুলোর মধ্যেই দিয়ে দেবো, কারণ যদি কোনো কারণে কাটোয়া শাকটা যদি তৈরি হয় বা নাও হয়, তাহলে কী হবে কি, কাটোয়া শাকটা যদি তৈরিও হয়ে যায় তাহলে এখানে বেগুনের বীজগুলো দিয়ে দিচ্ছি, কিছু বেগুন গাছ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে কাটোয়া শাকগুলো খাওয়া হয়ে গেলে বেগুন গাছটা ওখানে আস্তে আস্তে বড় হতে থাকবে। এখানে দেখুন শীতের কিছু গাছ আছে কাটিং থেকে তৈরি। তো সারা বছরই যে সমস্ত গাছগুলো বাঁচিয়ে রাখা যায়, যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে টানা বৃষ্টির পরে যখনই রোদ ওঠে তখনই কিন্তু এই সমস্ত গাছগুলো বেশি নষ্ট হয়ে যায়। তো আমরা বাঁচিয়ে রাখলেও গাছগুলোকে কিন্তু একটু যত্নে রাখতে হবে, তবেই কিন্তু শীতের গাছগুলো আমরা বৃষ্টির পরে থাকবে আমাদের কাছে।